সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সকলের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কাম্য। এসপি হসপিটাল নিবেদিত প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য বার্তা কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাইয়া রীতি। আজকের আলোচ্য বিষয় স্ট্রোকের কারণ, চিকিৎসা ও স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের অতি স্বনামধন্য একজন চিকিৎসক, যিনি অত্যন্ত সফলতার সাথে দীর্ঘ সময় ধরে এই বিষয়ে সুচিকিৎসা দিয়ে আসছেন। আমাদের মাঝে আছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যার, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, সিনিয়র কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি স্যার। স্ট্রোকের কথা যদি বলি, এটি খুব সেন্সিটিভ একটি বিষয়। স্ট্রোকের চিকিৎসা করতে কিন্তু সবাই অনেক সময় দেশের বাইরে যাচ্ছে বা অনেক বড় বড় ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, স্ট্রোকের যে কারণ সেটা আগে জানতে হবে যে কি কারণে স্ট্রোকটা করে। আসলে স্ট্রোক দুই ধরনের। আমরা বলি যে হেমোরেজিক স্ট্রোক এবং রক্তক্ষরণ হয় ব্রেনে, আর্টারিগুলি একেবারে রাপচার হয়ে যায়, পরবর্তী অংশগুলিতে ব্লাড সার্কুলেশন, নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায়, অক্সিজেন সাপ্লাই, এটা একটা। আরটা হচ্ছে যে আর্টারি ইনট্যাক্ট আছে বাট তার যে ফ্লো অফ ব্লাড সেটা কমে যায়। ওই একই কারণে তখন আবার নিউট্রিশন সাপ্লাই কমে যায়, অক্সিজেন সাপ্লাই কমে যায় এবং টিস্যুগুলি আস্তে আস্তে ইস্কেমিক কন্ডিশন হয়, বলে ইস্কেমিক স্ট্রোক বলি। এখন এটা যখন ডায়াগনোসিস হয়ে গেল, তখন প্রাথমিকভাবে যে আসলে যে চিকিৎসাটা সেটা হচ্ছে আসলে তার ম্যানেজমেন্টটা হচ্ছে যে ইমার্জেন্সি কি দরকার। অনেক সময় পেশেন্ট স্ট্রোকের পরে দেখা যায় হয়তো তার আইসিইউ সিসিইউ থেকে যায়, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হয়ে গেল, ওকে। এরপরে কিন্তু আর কোনো ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরে অন্য কোনো এরকম কোনো মেডিকেশনের খুব একটা দরকার হয় না যেটা খেলে রোগী আসলে ভালো হয়ে যাবে। যেটার জন্য দরকার সেটা হলো রিহ্যাবিলিটেশন। প্রথম যেটা করতে হবে, অবশ্যই ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখাতে হবে। উনি প্রথমে তার একটা গোল সেট করবে অ্যাকর্ডিং টু দ্য প্রোফাইল অফ দ্য পেশেন্ট, যে আসলে তার কি ধরনের সমস্যা, সেটা অনুযায়ী তার লং টার্ম, শর্ট টার্ম দুটো গোলেই শেষ করবে। শর্ট টার্ম তার রিহ্যাবিলিটেশনটা শেষ হওয়ার পরে লং টার্ম বা রিহ্যাবিলিটেশনটা তাকে সেট করবে। এখন দেখেন কেন ভালো হচ্ছে না, কারণ পেশেন্ট দেখা যায় তার দরকার ফিজিওথেরাপি, কিন্তু সে অনেক সময় দেখা যায় শুধু মেডিকেশনে আছে। মেডিসিনে এখানে কোনো রোল নাই। কি হয় আসলে, এখানে নার্ভ সেলগুলি যখন ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু পেশেন্ট দেখা যায় এক সাইড অবশ হয়ে যায়। কেন? কারণ এখানে এক সাইড অবশ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে ওই সাইডে তার সার্কুলেশনগুলি বন্ধ হয়ে যায়, তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায়। আমরা বলি যে হেমিপ্লেজিয়া বা হেমিপ্যারেসিস, মানে এক সাইড প্যারালাইসিস। আচ্ছা, এমনটি হলে আসলে সেখানে রিহ্যাবিলিটেশনের যে রোল সেটা খুবই চমৎকার। এখন সেটা কিভাবে করবে, সেটা হচ্ছে যে অসুখটা হয় কিন্তু ব্রেনে, কিন্তু হটেবার আমাদের বাংলাদেশের যে চিকিৎসা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে তারা হাত পা যেখানে অবশ হয়েছে সেটা শুধু এক্সারসাইজ করাচ্ছে। সেটা এক্সারসাইজ করলে হবে না তো, কারণ অসুখটা যেখানে ট্রিটমেন্ট করতে হবে সেই জায়গায়। ব্রেনের যেহেতু সমস্যা, ব্রেনের যেই টিস্যুগুলি নষ্ট হয়েছে সেটাকে কিভাবে আবার রিজেনারেশন করা যায়। এখন খুব মজার ব্যাপার হচ্ছে যেই নার্ভ সেলগুলি ড্যামেজ হয়ে গেছে অলরেডি স্ট্রোকের কারণে, সেগুলি কিন্তু আর রিজেনারেশন হবে না। তাহলে রিজেনারেশনের উপায় কি? রিজেনারেশনের উপায় হচ্ছে ওই জায়গাটাকে যদি যেগুলা ইনট্যাক্ট আছে সবগুলি নার্ভ নষ্ট হয়ে যায় না, যেগুলি ইনট্যাক্ট নার্ভ আছে ওগুলোকে যদি স্টিমুলেট করা যায় তাহলে ওগুলা ব্রাঞ্চ সৃষ্টি করে। আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি। এটা যখন ডেভেলপ হয়ে যায় তখন তার যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই জায়গার ফাংশনটা তখন স্মুথিং হয়, তখন কিন্তু তার নর্মাল ফাংশনটা স্টার্ট হয়। তাহলে কিভাবে করা যায়? এটা দুটো পদ্ধতিতে করা হয়। একটা হলো যে ভার্বালি তাকে স্টিমুলেট করা হয়, অর্থাৎ তার যে এফেক্টেড সাইট সেটাকে ভার্বালি কমান্ড দেওয়া হয়। আচ্ছা। সেকেন্ড থিং হচ্ছে, এটা একটা কিন্তু ফিজিওথেরাপি গাইড অনুযায়ী, কিন্তু যেটা হচ্ছে যে ম্যাল প্র্যাকটিস, তার যেই সাইডে তার এফেক্টেড সেই সাইড ধরে আসলে এক্সারসাইজ করানো হচ্ছে, প্যাসিভ মুভমেন্ট করানো হচ্ছে। মনে রাখতে হবে যে প্যাসিভ মুভমেন্ট বা কেউ করিয়ে দিবে এটা কিন্তু স্ট্রোক পেশেন্টের কোনো লাভ হবে না। কারণ আমরা বলি সিআইটি অর্থাৎ কনস্ট্যান্ট ইনডিউস থেরাপি, যে সাইডটা তার সমস্যা সেই সাইডটাই দিয়ে কাজ করাতে হবে, অন্য সাইডটা ব্লক করে দিতে হবে। তাহলে কি ওই সাইডটা তার ফাংশনাল হবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় দেখছি এটাকে বলা হয় এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, যে সাইডটা এফেক্টেড সেটা দিয়ে যে চা খাবে, সেটা দিয়ে সে কিছু খাওয়ার চেষ্টা করবে, তার দৈনন্দিন ড্রেস আপ করবে, কম্বিং করবে, সবকিছু হাইজিন মেনটেন করার চেষ্টা করে। প্রাথমিক পর্যায়ে হয়তো পারবে না, বাট তাকে শিখাতে হবে। এটাকে আমরা রি এডুকেশন অফ এক্সারসাইজ, অর্থাৎ সে আগে পারতো কিন্তু পুনরায় শিখাতে হবে। কিন্তু এই জিনিসগুলি হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্রোকের পরে হয়তো হসপিটালে ভর্তি করলো 2-4 দিন, বাসা নিয়ে গেলো, বাসায় যারা আছে আয়া বুয়া অথবা অ্যাটেন্ডেন্ট যারা আছে এরা ধরে ধরে কি করতেছে, প্রথমে যেটা করে সেটা হচ্ছে যে সাইডটা এফেক্টেড সেই সাইডটা ধরে। দেখেন ওই সাইডটা ধরা সম্পূর্ণ নিষেধ। ওই সাইডটা ধরে কি করে, প্রথম শোল্ডার জয়েন্টটাকে সাবলাক্স করে ফেলে, একদম ঝুলায় ফেলে, যেটাকে আমরা বলি সাবলাক্স করে ফেলে। তাহলে প্রথমে কিন্তু একটা বিশাল ক্ষতি হয়ে গেল।
জি অথচ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হলে সে কিন্তু একটা অ্যাডভাইস করতো যে এই সাইডটা পুরোপুরি টাচই করা যাবে না, সাউন্ড সাইডটা ধরে তাকে কিন্তু হ্যান্ডেলিং করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাকে দিয়ে কাজ করাতে হবে, আচ্ছা তার এফেক্টের সাইডটা দিয়ে কাজ করাতে হবে, যেটাকে আমরা সিআইটি বললাম, কনস্ট্যান্ট ইনডিউস থেরাপি। সেকেন্ড থিং হচ্ছে, এটা তো গেল থেরাপির ব্যাপারে। সেকেন্ড থিং, আমরা ব্রেনের জন্য একটা মেশিন নিয়েছি এসপি হসপিটালে, যেটাকে আমরা বলি যে টিএমএস মেশিন, আচ্ছা ট্রান্সক্র্যানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন। এটা কিন্তু নার্ভকে স্টিমুলেট করে, তখনই নিউরোপ্লাস্টিসিটি শুরু হয়ে যায়। নার্ভের যে ক্ষতিগ্রস্ত অংশটা, যেই নার্ভগুলি ভালো আছে ওগুলা কিন্তু ব্রাঞ্চ তৈরি করে পুরোটা ভরাট করে দেয়, তখন কিন্তু আস্তে 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 ফাংশন শুরু হয়ে যায়। কিন্তু এগুলি কোনো কিছুই আমরা ম্যাক্সিমাম যে ফিজিওথেরাপিগুলি দেওয়া হচ্ছে সেগুলিতে দেখা যাচ্ছে যে নাই, অথবা অনেকে ফিজিওথেরাপি দিচ্ছেই না, বাসায় নিয়ে যাচ্ছে, যার যার মতো চিকিৎসা করছে। যার জন্য দেখা যাচ্ছে এই যে প্রোটোকলটা মেনটেন না করার জন্য তার কিন্তু আসলে প্রোগ্রেশনটা হচ্ছে না। আবার কেউ কেউ আছে যে অনেক বছর ধরে ঔষধই খাচ্ছে, শুধু তারা জানে যে এটার জন্য ঔষধ খেতে হবে, অনেকে হয়তো এই অ্যাওয়ারনেসটাও গ্রো নাই কারোর মধ্যে, বা কেউ তাকে বলেও নাই, সে বাসায় নিয়ে শোয়ায় রাখছে। শোয়ায় রাখলে যে কমপ্লিকেশন হচ্ছে, তার বেড শোর হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, জয়েন্টগুলি কন্ট্রাকচার হচ্ছে, ডিফর্মিটি হচ্ছে, এগুলি হচ্ছে, এবং পরবর্তীতে তার কিন্তু আসলে আরোগ্য হচ্ছে না। কিন্তু এসপি হসপিটালে কি হচ্ছে দেখেন, এসপি হসপিটালে প্রথম একটা স্ট্রোকের রোগী যাওয়ার সাথে সাথে আমরা একটা সময় দিয়ে দিই যে 6 থেকে 8 সপ্তাহ, এবং এই 6 থেকে 8 সপ্তাহের ভিতরে কিন্তু তার নর্মাল লাইফে ফিরে আসা সম্ভব। এবং এটা পরীক্ষিত, যদি তাকে প্রথম ডায়াগনোসিসের পরপরই তাকে রিহ্যাবিলিটেশন হসপিটালে ভর্তি করা হয়, তো সেই ক্ষেত্রে প্রথমে তার যে সমস্যাগুলি আইডেন্টিফাই প্রথমে করা হয় এবং অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট দেওয়া হয়। কারণ এখানে সরাসরি একজন এক্সপার্ট টিমের মাধ্যমে, একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে একটা রিহ্যাবিলিটেশন টিম, যেখানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ করা হয়, এটার মাধ্যমে, বা আমরা বলি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এমডিটি, এটার মাধ্যমে যখন ট্রিটমেন্ট করা হয় পেশেন্ট যেখানে, কারণ একটা পেশেন্টের কিন্তু ধরেন স্ট্রোক করছে, তার কিন্তু অনেক সমস্যা থাকতে পারে। কারণ স্ট্রোকটা করে কেন, হাই প্রেশার থেকে করতে পারে, অনেক ডায়াবেটিক পেশেন্ট করে, যাদের কোলেস্ট্রল বেশি তাদের হতে পারে, স্মোকিং হ্যাবিট যাদের বেশি তাদের হতে পারে, কোলেস্ট্রল যাদের বেশি থাকে বা ডায়াবেটিস থাকে, তো এই ধরনের পেশেন্টগুলি, বা যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেছে, অনেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছে না, একদম একদম জাস্ট ফার্মের মুরগির মতো, অনেকে দেখা যাচ্ছে সারাদিন অফিস করছে, ডেস্কে ওয়ার্ক করছে, কিন্তু তার জন্য সে কিন্তু আধা ঘন্টা সময় ব্যয় করছে না। এই যে এই ধরনের পেশেন্টগুলি আসলে তাদের পরবর্তী যেটা দরকার স্ট্রোকের পরপরই যে রিহ্যাবিলিটেশনটা, কারণ এটা না করলে যেটা হয় আস্তে আস্তে তার বডিটা আরো লেথার্জি হয়ে যায়, এবং তার মাসেলগুলি যখন দুর্বল হতে থাকে, একসময় দেখা যায় যে তার যেটা অনেক আগে প্রোগ্রেশন করার কথা ছিল সেটা হচ্ছে না। কিন্তু আর্লিয়ার যদি ডায়াগনোসিস করা হয়, তার ট্রিটমেন্ট প্রোটোকল সেট করে রিহ্যাবিলিটেশন করা হয়, সেটা আমাদের হসপিটালের কথায় আমরা বলবো যে এক্ষেত্রে 6 থেকে 8 সপ্তাহ আমরা একটা সময় দিই প্রথমেই পেশেন্টকে দেখে, হয়তো 6 সপ্তাহ আমরা তাকে ডিসচার্জ করে ফেলি, বাসায় বলি যে এই নিয়মে তাকে হয়তো বা আর যতদিন সময় লাগে, অর্থাৎ সেটা যদি আর্লিয়ার আসে হয়তো 8 সপ্তাহ লাগবে, আর যদি আর একটু ডিলে হয়ে যায় বলি যে না ঠিক আছে, এখন তো মোটামুটি নর্মাল আপনি চলাফেরা বা নর্মাল কাজ করতে পারছেন, বাট এগুলি একটু চালিয়ে যাবেন। এই যে ইনস্ট্রাকশনের মাধ্যমে কিন্তু তার অফিস, তার দৈনন্দিন জীবনের কাজ, সেগুলো কিন্তু সবই করা সম্ভব। বাট এবার এই রোগীটাই হয়তো অনেক প্রোডাক্টিভ ছিল, কিন্তু স্ট্রোকের কারণে তার এই রিহ্যাবিলিটেশন না হওয়ার জন্য, বা প্রপার রিহ্যাবিলিটেশন না হওয়ার জন্য, বা প্রপার ফিজিওথেরাপি না হওয়ার জন্য তার কিন্তু যেটা হচ্ছে যে সে কিন্তু আসলে একটা প্রোডাক্টিভ লাইফ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বাসায়, এবং তার অন্যান্য কমপ্লিকেশনও শুরু হয়ে যায় তখন, কারণ শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কন্ট্রাকচার শুরু হয়ে যায়, বেড শোর শুরু হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর হলো বেড শোর, কারণ রোগীতে কোনো অ্যাডভাইসই করে না, অথচ একটা রিহ্যাবিলিটেশন হসপিটালে যদি ভর্তি করা হয়, আমাদের হসপিটালে প্রথমে ভর্তি হলে এসপি হসপিটালে আমরা প্রথম বলি যে আপনাকে প্রতি 1 ঘন্টা পর পর তাকে পজিশনিং করতে হবে, তাকে ইলেকট্রিক বেড, আমরা বলি নিউমেটিক বেড, এটা কেনার জন্য আমরা অ্যাডভাইস করি, যাতে পেশেন্টের প্রেসারে তার বেড শোরটা না হয়। কিন্তু হঠাৎ অনেক পেশেন্ট দেখা যায় অনেক দিন থাকার পরে বেড শোর নিয়ে আসে, এই ধরনের পেশেন্টের কিন্তু সময়টা অনেক বেশি লেগে যায়। তো যার জন্য আমাদের সব সময় যারা এরকম স্ট্রোক করার পরে আসলে প্যারালাইসিস, তাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আমার আজকের বক্তব্য হচ্ছে, যদি এরকমটি হয়ে যায়, ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরে যদি আপনার কাছাকাছি কোনো রিহ্যাবিলিটেশন হসপিটাল থাকে, সেখানে আপনি ভর্তি করে ফেলবেন এবং রিহ্যাবিলিটেশন করবেন। যদি এমনটি না থেকে থাকে, আমাদের এসপি হসপিটাল কিন্তু আমাদের এই স্ট্রোক রোগীদের জন্য একটা ইউনিটি রয়েছে, যেখানে সরাসরি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে এক্সপার্ট টিমের মাধ্যমে, হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা চেষ্টা করি রোগীকে আগে নর্মাল লাইফে ফিরিয়ে দেওয়ার জন্য। তো আপনাদের যখনই এরকম সমস্যা, দেরি করার কোনো দরকার নাই, কারণ স্ট্রোক পেশেন্টে মনে রাখবেন কোনো ঔষধের ট্রিটমেন্ট নয়, শুধু ইমার্জেন্সি ম্যানেজমেন্টে হচ্ছে আমাদের দরকার। এরপরে সম্পূর্ণ হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। অনেক সময় এই জিনিসটা ভুল হয় যে এক্সারসাইজ করে কিন্তু সেটা থেরাপিউটিক না, কারণ এক্সারসাইজ হতে হবে জাস্ট লাইক এ মেডিসিন। যেমন একটা মেডিসিন আপনি খাবেন ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী,
ঠিক আমাদের যখন এরকমটি হয়ে যায় যে পেশেন্ট স্ট্রোক করে, যে এক্সারসাইজগুলো আমরা দেওয়া হয় জাস্ট লাইক এ মেডিসিন। ধন্যবাদ স্যার এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ যারা শুনছিলেন। দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন প্রতিদিনের আয়োজন এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বার্তা, কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।